Hello, my dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা টিউবারকিউলোসিস পড়ব। টিউবারকিউলোসিস কি কি কারণে হয়, কি কি ড্রাগ ইউজ করা হয়, তাদের মেকানিজম কি, সে সমস্ত ড্রাগের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কি কি আছে, এবং স্পেসিফিক্যালি টিবি ট্রিটমেন্ট করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হু বলা হয়, তার দ্বারা একটা স্পেসিফিক প্রসেস আছে, ডর্স থেরাপি বলা হয়, সেটা সম্বন্ধে আলোচনা করব আজকে আমরা ভিডিওর মাধ্যমে। এবং এর আগে আমরা বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, আজকে আমরা টিউবারকুলোসিস কমপ্লিট করব। তো টিউবারকিউলোসিস কি? টিউবারকিউলোসিস ইজ এ ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ। বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন দেখা যায়। টিউবারকিউলোসিস কি? টিউবারকিউলোসিস ইজ এ ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ, যেখানে আমাদের যে লাংস আছে, মেনলি টিউবারকিউলোসিস আমরা জানি লাংস ইনফেকশন হয়, লাংসের যে অ্যালভিওলার পার্ট আছে ওখানে গ্র্যানুলো ফর্মেশন হয়ে যায়। তো ওই কারণে এখানে একটাকে বলা হয় ক্রনিক মানে অনেক সময় ধরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে শুরু করে। ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ কিসের জন্য কজড হয়? কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যেটা একটা মাইক্রোব্যাকটেরিয়া, সেই মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকিউলোসিস, যেটা কজেটিভ অর্গানিজম ফর টিউবারকিউলোসিস। যদি এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কোনো পেশেন্টের যার অলরেডি টিবি আছে, সেখান থেকে তার স্নেজের থ্রুতে যদি অন্য কোনো হেলদি হিউম্যানের বডিতে ট্রান্সফার হয়ে যায়, সেই হেলদি হিউম্যানের ক্ষেত্রেও টিবি হতে পারে। তো এই কারণে একে কমিউনিকেবল ডিজিজ বলা হয়, কারণ এটা একটা পেশেন্ট থেকে একটা পেশেন্টের ট্রান্সফার হয় এবং ড্রপলেটের মাধ্যমে ট্রান্সফার হতে শুরু করে। যে স্নেজ করলাম সেখান থেকে ড্রপলেট বেরিয়ে আসলো, সেই ড্রপলেটের থ্রুতে যদি তার মাইক্রোব্যাকটেরিয়াম বেরিয়ে আসে এবং সেই মাইক্রোব্যাকটেরিয়াম যদি হেলদি হিউম্যানের বডিতে এন্ট্রি করে এবং তার লাংসে যায়, প্রথমে প্রাইমারি ইনফেকশন লাংসে কজ করে এবং সেটা আস্তে আস্তে যদি আরও ভাইটাল কন্ডিশনে চলে যায়, যদি আমাদের বডি ইমিউন সিস্টেম পুরোপুরি উইক হতে শুরু করে দেয়, সেক্ষেত্রে আমাদের লাংস থেকে ইনফেকশন গোটা বডিতেও স্প্রেড করতে পারে, যে মেনলি এখানে বোন বা স্টোমাকেও স্প্রেড করতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস কন্ডিশনের মধ্যে চলে যায়। এটা আগে প্রচণ্ড ডেঞ্জারাস ছিল, কিউরেবল করা যেত না, কিন্তু নাউডেজ ইট ইস কিউরেবল। ঠিক আছে? তো টিবি কি? একটা ক্রনিক গ্র্যানুলোমেটাস ডিজিজ, যেটা কে কজ করে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এমটিবি বলা হয় শর্ট ফর্মে, হুইচ মেনলি এফেক্ট লাংস। মেনলি কোথায় এফেক্ট করে? আমাদের লাংসে এফেক্ট করে। খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট যেগুলো মেনশন করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনে দেখা যায়। ঠিক আছে? আর কি বললাম? টিবি একটা কমিউনিকেবল ডিজিজ, মানে একটা পার্সন থেকে আর একটা পার্সনের মধ্যে ট্রান্সফার হতে শুরু করে, একে কমিউনিকেবল ডিজিজ বলে। যে সমস্ত ডিজিজ একটা পার্সন থেকে একটা পার্সনে ট্রান্সফার করে না, তাদেরকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়। যেমন আমাদের হাইপার টেনশন বা ক্যান্সার, এই সমস্ত ডিজিজ একটা পেশেন্ট থেকে অন্য পেশেন্টে ট্রান্সফার করবে না, কিন্তু এই সমস্ত জিনিস যারা ট্রান্সফার করে তাদেরকে কমিউনিকেবল ডিজিজ বলা হয়। দেন কি বলছে? দিস অকার হোয়েন ইমিউন পাওয়ার ডিক্রিজ, যখন আমাদের যে ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল কি? টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটোসিস, এ সমস্ত প্রসেস ঘটে আমাদের যে বডির ন্যাচারাল ইমিউন সিস্টেম। তো যদি সেই ইমিউন সিস্টেম ডিক্রিজ হয়ে যায়, কোনো কারণবশত ইমিউন সিস্টেম যদি কোনো পেশেন্টের বা কোনো বডির হিউম্যানের ডিক্রিজ থাকে, কম থাকে, তাহলে কী হবে? সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে টিবি হওয়ার পসিবিলিটি একটা বেশি হয়ে যায়। এই কারণে একে অপরচুনিস্টিক ডিজিজ বলে। কারণ কি অপরচুনিস্টিক ডিজিজ কেন বলা হয়? কারণ এই যে টিবি দেখতে পাচ্ছি, এটা এই ইনফেকশন একটা তো বডিতে আছে, যার টিবি হয়েছে তার মধ্যে অবভিয়াসলি আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস প্রেজেন্ট আছে। কিন্তু যেই কারো টিবি হয় না, এমনি আমাদের যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি আমরা, এই এনভায়রনমেন্টে অনেক সময়
ঘুরে বেড়ায় আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কিন্তু আমাদের টিবি হচ্ছে না। কারণ কি? আমাদের ইমিউন পাওয়ার কাজ করছে। যাদের ক্ষেত্রে ইমিউন পাওয়ার কম, সঙ্গে সঙ্গে তার এই ইনফেকশন হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। অপরচুনিস্টিক যে মানে অপরচুনিটি খোঁজে, ব্যাকটেরিয়া অপরচুনিটি খোঁজে কখন ইনফেকশন কজ করবে। যার ইমিউন পাওয়ার কম তারই সঙ্গে সঙ্গে বডিতে এন্ট্রি করে লাংসে যে ইনফেকশন কজ করে দেয়, তার ক্ষেত্রে টিবি হয়ে যায়। এই কারণে একে অপরচুনিস্টিক ডিজিজ বলা হয়। টিবি প্রিভেনশন এর জন্য কি ইউজ করা হয়? বিসিজি ভ্যাকসিন ইউজ করা হয়। আমরা নাম শুনেছি বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলাস কিউলেট গোয়ারিন ভ্যাকসিন, যেটা আমাদের আমরা যখন ছোটো থাকি সেই অবস্থাতে দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন, যেটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ইন্টারআর্মালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় বিসিজি ভ্যাকসিন। সেই বিসিজি ভ্যাকসিন কেন ইউজ করা হয়? টিবি ট্রিটমেন্ট করার জন্য মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ দেখা যায় যে বিসিজি ভ্যাকসিন কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়। কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়? টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় বিসিজি ভ্যাকসিন। দেন ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সিমটমস টিবি ক্লাসিফাইড, টিবি মতলব টিউবারকিউলোসিস ক্লাসিফাইড টু টাইপস। একটা হচ্ছে ল্যাটেন্ট টিবি, একটা অ্যাক্টিভ টিবি। ল্যাটেন্ট টিবি কাকে বলে? যার কোনো সিমটম থাকে না। টিবির যে সিমটম, ইনফেকশন হওয়া, বডি উইক হয়ে যাওয়া, ফিভার হওয়া, কাফ, আমাদের অ্যাস্থমা রিলেটেড প্রবলেম হতে পারে ইন ফিউচার, ইমিউন পাওয়ার কমে যাওয়া, আস্তে আস্তে বিভিন্ন রকম ইনফেকশন হতে শুরু করা। তো যে সিমটম টিবির, সেই সিমটমগুলো যদি দেখা না যায় তাকে বলে ল্যাটেন্ট টিবি। মানে সিমটম কেন দেখা যাবে না? তার বডিতে টিবির যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস সেটা এন্ট্রি তো করে গেছে, কিন্তু বডিতে সে কোনো ইনফেকশন কজ করছে না, ডরম্যান্ট স্টেজে রয়ে যাচ্ছে। কারণ তার হয়তো ইমিউন পাওয়ার কাজ করছে, বা যতদিন ব্যাকটেরিয়া আছে সেই টাইম পিরিয়ড অবধি ইমিউন সিস্টেম একটা তাকে চেষ্টা করছে যাতে ইনফেকশন বা সিমটম না কজ করতে পারে। কিন্তু কতদিন সেই টাইমের মধ্যে যদি তাকে ড্রাগ দিয়ে দেওয়া হয়, তার তাহলে ট্রিটমেন্ট হয়ে যেতে পারে, তার টিউবারকিউলোসিস কিওর হয়ে যেতে পারে। কিন্তু এই ইমিউন পাওয়ার যতদিন ওই মাইক্রোব্যাকটেরিয়াকে মারছে, নষ্ট করছে, রিয়াকশান করে, লিম্ফোসাইট আর অ্যান্টিজেনের মধ্যে রিয়াকশন হয়। আমরা পড়েছি অ্যান্টিবডি অ্যান্টিজেন কীভাবে ফাংশন করে। তো যতদিন ইমিউন সিস্টেম ন্যাচারালি এভাবে কাজ করছে ততদিন তো ভালো, কিন্তু একটা টাইম পর যদি ইমিউন সিস্টেম উইক হতে শুরু করে দেয় আর ব্যাকটেরিয়া তার থেকে স্ট্রং হয়ে যায়, সেই ক্ষেত্রে আর তো ইমিউন সিস্টেম কাজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সিমটম তখন দেখা দিতে শুরু করবে, তখন সেই ল্যাটেন্ট টিবি অ্যাক্টিভ টিবিতে কনভার্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কী হবে? সিমটম দেখা দিতে শুরু করবে। যতদিন ইমিউন সিস্টেম কাজ করছে, যদি আমাদের মাইক্রোব্যাকটেরিয়া চলেও আসে, ইমিউন সিস্টেম কী করবে? একে ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করবে, রিয়াকশান করবে, ফ্যাগোসাইটোসিস করবে, ম্যাক্রোফেজ তৈরি করবে, যত রকমভাবে চেষ্টা করা সম্ভব আমাদের ন্যাচারাল ইমিউন সিস্টেম তত রকমভাবে চেষ্টা করবে। কিন্তু একটা টাইম পরে কী হবে? যখন এর ইমিউন সিস্টেম উইক হতে শুরু করে দেবে, আর কাজ করতে পারছে না, তখন মাইক্রোব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে শুরু করবে, তারা রেপ্লিকেশান করবে, আরও ব্যাকটেরিয়া তৈরি করবে। সেক্ষেত্রে ইনফেকশান আরও বেশি হবে, সেক্ষেত্রে আরও সিমটম দেখাতে শুরু করবে। সেটাকে বলা হয় অ্যাক্টিভ টিবি। তো এই যে অ্যাক্টিভ টিবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা সিমটম দেখতে পাই, সেই অ্যাক্টিভ টিবিকে আবার ফার্দার দুটো টাইপে ভাগ করা হয়। কি কি? একটাকে বলা হয় পালমোনারি টিবি, একটা নন পালমোনারি টিবি। পালমোনারির নাম শুনেই বুঝতে পারছি যেটা আমাদের মেনলি লাংসে হয়, লাংস টিবি। আর যেটা মেনলি আমাদের টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়া আছে সেটা আমাদের লাংসেই এফেক্ট করে। তো পালমোনারি যে টিবি আছে সেটা মেনলি লাংস এফেক্ট করে। আর হচ্ছে নন পালমোনারি টিবি, নন মানে লাংস ছাড়া বাকি স্টোম্যাক, বোন, বিশেষ করে এই সমস্ত জায়গায় বেশি এফেক্ট করে। যদি কারো বোন ম্যারোতে টিবি হয়ে যায়, বোনে টিবি হয়ে যায়, সেই পেশেন্ট কিন্তু প্যারালাইসিস অবধি হয়ে যেতে পারে, এরকমও দেখা যায়। কারো যদি বোন ম্যারো টিবি হয়ে যায়, খুব প্যারালাইসিস হয়ে যেতে পারে পেশেন্ট। লাংস টিবি তো কিউরেবল হতে পারে, বেশি ডেঞ্জারাস ততটা নয়। কিন্তু এই নন পালমোনারি টিবি, যখন টিবি সিভিয়ার স্টেজে চলে যায়, গোটা বডিতে স্প্রেড করতে শুরু করে দেয়, সেই ক্ষেত্রে এই নন পালমোনারি টিবি হতে শুরু করে। ফার্স্ট তো প্রায় দেখুন লিখে আছে যে প্রাইমারি এফেক্ট লাংস, মানে প্রথমে তো এফেক্ট মানে ইনফেকশন লাংসে হবে, কিন্তু তারপর আমরা ড্রাগ দিতে শুরু করবো, বডির ন্যাচারাল ইমিউন সিস্টেম কাজ করবে, আস্তে আস্তে ট্রিটমেন্ট তো শুরু করবে। কিন্তু কারো ক্ষেত্রে যদি
পুরো সিভিয়ার স্টেজে চলে যায়, ড্রাগ অত ঠিকঠাকভাবে কাজ করছে না, ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বডির ইমিউন পাওয়ার প্রচণ্ড উইক হয়ে গেছে, সেক্ষেত্রে এই লাংস থেকে ইনফেকশন বডিতে স্প্রেড হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের বোনে, স্টোমাকে, বিভিন্ন জায়গায় টিবি হতে শুরু করবে, যাকে বলা হয় নন পালমোনারি টিবি, যেটা খুবই ডেঞ্জারাস টিবির মধ্যে পড়া হয়। বুঝা গেল? এই মেনলি টিবি খুবই ইম্পর্ট্যান্ট। মেন পয়েন্ট আমি মেনশনও করেছি। নেক্সট, টিবির যে হয়েছে সেটাকে কীভাবে টেস্ট করো, তার জন্য একটা টেস্ট আছে, টেস্টটার নাম কনফার্মিটি টেস্ট ফর টিবি, টিউবারকিউলোসিস। মানে টিউবারকিউলোসিস মানে টিবি ট্রিটমেন্ট করার জন্য, ট্রিটমেন্ট নয়, মানে কনফার্মেশন যে পেশেন্টের টিবি হয়েছে কি হয় না। অন্য কারণবশত হতে পারে, লাংস রিলেটেড অন্য ইনফেকশন আছে, নিউমোনিয়া হতে পারে, অ্যাস্থমা হতে পারে, অ্যাকচুয়ালি টিবি যে হয়েছে। তো এইটাই কনফার্ম করার জন্য একটা কনফার্মিটি টেস্ট পারফর্ম করা হয়। তো সেই কনফার্মিটি টেস্টটার নাম কি? টেস্টটার নাম হচ্ছে ম্যানটক্স টেস্ট। খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ, জিলেট, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে টিবি কনফার্মিটি টেস্টের নাম কি? ম্যানটক্স টেস্ট, যার কি অলসো নোন অ্যাজ পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ টেস্ট, পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ টেস্ট, অথবা টিউবারকিউলিন টেস্ট। তাহলে ম্যানটক টেস্টকে কী বলা হয়? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ টেস্টও বলা হয়, আর টিউবারকিউলিন টেস্টও বলা হয়। দেখো এখানে ছবিটায় লেখা আছে, দেখো টিউবারকিউলিন পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ একটা ম্যানটক টেস্ট। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কীভাবে টেস্ট করা হয় সেটাও আছে, আমি বলে দিই কী আছে। এই ম্যানটক্স টেস্টে কী করা হয়? নেওয়া হয় টিউবারকিউলিন, এই টিউবারকিউলিন দেখতে পাচ্ছি, এই টিউবারকিউলিনই ইউজ করা হয়। কত ইউজ করা হয়? 0.1 ml টিউবারকিউলিন সলিউশন, মোস্ট ইম্পর্টেন্ট। 0.1 ml টিউবারকিউলিন সলিউশন ইনজেক্টেড ইন্ট্রাডার্মালি, মানে ইন্ট্রাডার্মালি ইনজেকশন করা হয়। দ্য ভোলার মিনস ইনার সারফেস অফ ফোরাম, যে আমাদের ফোরাম আছে তার ইনার সারফেসে ইন্ট্রাডার্মালি ইনজেকশন করা হয়। দেন কী করবে? ইনজেকশন তো করে দেওয়া হলো টিউবারকিউলিনকে, কত টিউবারকিউলিন? 0.1 ml টিউবারকিউলিন ইনজেকশন করে দেওয়া হলো। তারপর কী করা হবে? ওই পেশেন্টকে, যার হয়তো টিবি রিলেটেড কিছু সিমটম দেখা দিচ্ছে, তার অ্যাকচুয়ালি টিবি হয়েছে কি না, সে গেছে টেস্ট করার জন্য কোনো হসপিটালে, কোনো হেলথ সেন্টারে গেছে, তো তাকে টিউবারকিউলিন তার ইন্ট্রাডার্মালি 0.1 ml ফোর আর্মে ইনজেক্ট করে দেওয়া হলো। এরপর কী করা হবে? ওই পেশেন্টটাকে 48 আওয়ার্সের জন্য, 48 to 72 আওয়ার্সের জন্য অবজারভেশন পিরিয়ডে রেখে দেওয়া হবে। তার মানে কি, সে হসপিটালে বা যেখানে গেছে সেখানে এতক্ষণ অ্যাডমিট থাকবে তা নয়, তাকে অবজারভেশন করতে হবে। সে নিজে অবজারভেশন করতে পারে, বা তার সাথে যে যাবে গার্জিয়ান তাকে বলে দেওয়া হবে, ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে। তো ইভালুয়েশন করার জন্যে দ্য ইনজেকশন সাইট ইজ ইভালুয়েটেড আফটার 48 to 72 আওয়ার্স। যেই সাইটে ইনজেকশন করা হয়েছে সেই সাইটটাকে এক্সামিনেশন আন্ডারে রাখতে হবে, কতক্ষণের জন্যে? 48 থেকে 72 ঘন্টা অবধি। তারপরে কী করা হবে? তারপর এই জায়গাটাকে 48 থেকে 72 ঘন্টা পরে দেখতে হবে, কি দেখতে হবে? ইফ ইনজেকশন সাইট ইভ্যালুয়েটেড ফর ইন ডিউরেশন, মানে সোয়েলিং, রেডনেস, মানে এরিথমা, আফটার 72 আওয়ার্স, 48 to 72 আওয়ার্সের মধ্যে পরে যদি তার এই ইনজেকশন সাইটে কোনো সোয়ালো হয় বা কোনো রেডনেস অবজার্ভ হয়, তাহলে ধরে নিতে হবে ওই পেশেন্টের টিবি হয়েছে। এবারে সেটা ল্যাটেন্ট টিবি না অ্যাক্টিভ টিবি, সেটা রিয়াকশনের উপর ডিপেন্ডেবল। দেখো কি বলছে, পজিটিভ রেজাল্ট যদি আসে, মানে যদি এই সোয়েলিং বা রেডনেস, যদি এই ইনজেকশন সাইডে সোয়েলিং বা রেডনেস অবজার্ভ হয় 48 to 72 আওয়ার্সের পর,
তাহলে কি হবে, ইন্ডিকেট ল্যাটেন্ট টিবি ইনফেকশন। তাহলে কি ইন্ডিকেট করবে, পেশেন্টের ল্যাটেন্ট টিবি হয়েছে। ল্যাটেন্ট টিবি মানে সিমটম দেখা দিচ্ছে না তেমন। আর আর যদি নেগেটিভ রেজাল্ট হয় তাহলে কি ইন্ডিকেট করবে, ইন্ডিকেট ল্যাক অফ ইমিউন রেসপন্স। ল্যাক অফ ইমিউন রেসপন্স মানে কি, টিউবারকিউলিন যেটা ইনজেক্ট করছি আমরা, টিউবারকিউলিনটা কি একটা অ্যান্টিজেন হিসাবে কাজ করছে। এখানে অ্যান্টিজেন হিসাবে কাজ করছে। সেই অ্যান্টিজেন যখনই বডিতে আসবে, বডির ওন যে ইমিউন সিস্টেম, বডির যে ওন অ্যান্টিবডি আছে, বডির টি লিম্ফোসাইট, বডির যে ওন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, যে ইমিউন সিস্টেম, বডির যে ওন অ্যান্টিবডি, সে কী করবে, এই বাইরে থেকে আসা অ্যান্টিজেনকে নষ্ট করার চেষ্টা করবে। সেই নষ্ট করার জন্যেই এখানে পজিটিভ রেজাল্ট আসছে, নষ্ট করার জন্যেই পজিটিভ রেজাল্ট আসছে। তার মানে কি, অ্যান্টিবডি রিয়াকশান করছে। আর অ্যান্টিবডি রিয়াকশান করছে মানে কি, ওই পেশেন্টের বডিতে ইমিউন সিস্টেম তখনও কাজ করছে, ইমিউন সিস্টেম তখনও কাজ করছে। আর ইমিউন সিস্টেম কাজ করছে বলেই ওই পেশেন্টের টিউবারকিউলোসিস যে পজিটিভ অর্গানিজম, সেটা আসার ফলেও কোনো সিমটম কাজ দেখা দিচ্ছে না, কারণ পেশেন্টের বডিতে ইমিউন সিস্টেম তখনও কাজ করছে। কিন্তু এই টিউবারকিউলিন দেওয়ার পর যদি কোনো রকম রিয়াকশান না হয়, তার মানে কি, ওই পেশেন্টের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে গেছে, অ্যান্টিবডি আর প্রডিউস হচ্ছে না, তারা অ্যান্টিজেনকে মারতে পারছে না, তার কারণে কোনো রিয়াকশান হচ্ছে না। আর ইমিউন সিস্টেম প্রচণ্ড উইক হয়ে গেছে মানে পেশেন্টের বডিতে টিউবারকুলোসিস একটা ভালো রকম এফেক্টেড করে দিয়েছে, তখন তাকে কী বলা হবে, অ্যাক্টিভ টিবি বলা হবে। এবারে এই নেগেটিভ আর পজিটিভ যে রেজাল্ট, এইটাকে ডিটারমাইন করার জন্য কি হয়, এই যে যেই সাইটে ইনজেকশান করা হয়েছে 48 to 72 আওয়ার্স পর যদি এই যে সাইটটা যদি 5 মিলিমিটারের থেকে বেশি জায়গায় এই রেডনেস বা সোয়ালো তৈরি হয় তাহলে পজিটিভ রেজাল্ট। যদি 5 মিলিমিটার থেকে কম রেডিয়াসের মধ্যে তৈরি হয় এই রেডনেস বা সোয়ালো, তাহলে নেগেটিভ রেজাল্ট। ভালো করে মনে রাখতে হবে, এই 5 মিলিমিটার, পরীক্ষার সময় কোশ্চেন জিজ্ঞেস করে কত মিলিমিটার রেডিয়াসের মধ্যে আমাদের রেডনেস সোয়ালো তৈরি হয় টিউবারকিউলিন টেস্টের সময়। তাহলে এখান থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করে যে টিবির কনফার্মিটি টেস্টের নাম কি, টিবির কনফার্মিটি টেস্টের নাম কি, ম্যানটক্স টেস্ট, যার অ্যানাদার নাম কি, পিউরিফায়েড প্রোটিন ডেরিভেটিভ টেস্ট, যাকে আরও টিউবারকিউলিন টেস্ট বলা হয়। টিউবারকিউলিন টেস্ট এই জন্যেই বলা হয়, এই ম্যানটক্স টেস্টে 0.1 ml টিউবারকিউলিন ইউজ করা হয়। কি করা হয়, টিউবারকিউলিনটাকে ওই যে গেছে, যে টেস্ট করাতে গেছে তার ইন্ট্রাডার্মারি ইনজেক্ট করে দেওয়া হবে। কোথায় ইনজেক্ট করা হবে, ফোর আর্মে ইনজেক্ট করা হবে, ফোর আর্মে ইন্টারডার্মালি ইনজেক্ট করে দেওয়া হবে এবং ওই পেশেন্টটাকে ইভালুয়েশনের জন্য রেখে দেওয়া হবে 48 to 72 আওয়ার্স। তার ওই যে ইনজেকশন সাইট, সেই সাইটটাকে ইভালুয়েশন করা হবে এবং 48 to 72 আওয়ার্স পরে যদি যে দেখা যায় ওই পেশেন্টের যেখানে ইনজেকশন করা হয়েছে সেখানে সোয়ালো তৈরি হয়েছে বা রেডনেস তৈরি হয়েছে, তাহলে সেই জায়গাটাকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করে এটাই দেখতে হবে, দেখো সেখানে স্কেলও দেওয়া আছে, তো মেজারমেন্ট করে এটাই দেখতে হবে যে সেই রেডনেস বা সোয়ালো কতটা জায়গা ধরে হয়েছে, সেটা কি 5 মিলিমিটার থেকে কম না 5 মিলিমিটারের থেকে বেশি। সেইভাবে পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট আইডেন্টিফাই করে নিতে হবে। আর যদি পজিটিভ রেজাল্ট আছে তাহলে ল্যাটেন্ট টিবি, আর যদি নেগেটিভ রেজাল্ট আছে তাহলে তার অ্যাক্টিভ টিবি। কারণ নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে তার ইন্ডিকেট কী করে, তার ইমিউন সিস্টেম প্রচণ্ড উইক হয়ে গেছে, ইমিউন সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে না। বোঝা গেল, এইটাই হচ্ছে টিবির কনফার্মিটি টেস্ট। নেক্সট স্লাইড। এবারে এতক্ষণ ধরে আমরা দেখলাম টিবি কী, কী জন্যে হয়, সিমটম কী, কী রকম টিবি হয়, কনফার্মিটি কীভাবে করবো। টিবি যাতে এখন তো টিবি যাতে না হয় ইন ফিউচার, তার জন্য
আগের থেকেই আমাদের BCG ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, কিন্তু যার কোনো কারণবশত তাও যদি হয়ে যায় তাহলে কী কী ড্রাগ ইউজ করতে পারবো, সে ড্রাগ সম্পর্কে এখন দেখব। তাহলে অ্যাকর্ডিং টু দেওয়ার ক্লিনিক্যাল ইউটিলিটি দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ডিভাইডেড ইন্টু টু টাইপস। যে টিউবারকুলোসিসে যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় সে সমস্ত ড্রাগগুলোকে দুটো টাইপে ভাগ করে দেওয়া হয়েছে। কী কী? এটা হচ্ছে টাইপ 1 যেটাকে বলা হয় ফার্স্ট লাইন ড্রাগ, আর টাইপ 2 যেটাকে বলা হয় সেকেন্ড লাইন ড্রাগ। টাইপ 1 ফার্স্ট লাইন ড্রাগ কেন বলা হয়? দিস ড্রাগ হ্যাভ হাই অ্যান্টি-টিউবারকুলার এফিকাসি অ্যাজ ওয়েল অ্যাজ লো টক্সিসিটি। এর যে টিউবারকিউলোসকে মেরে দেওয়ার যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যেটা পজিটিভ অর্গানিজম তাকে কিল করে দেওয়ার অ্যাফিনিটি যেমন বেশি তেমন এর টক্সিসিটিটাও কম হয়। এই কারণে একে ফার্স্ট লাইন থেরাপি হিসেবে ইউজ করা হয়। এবং সেকেন্ড লাইন যে সমস্ত ড্রাগ আছে হ্যাভ লো অ্যান্টি-টিউবারকুলার এফিকাসি as well as higher toxicity. They are used as reserve drug. Most frequently asked MCQ কোশ্চেন ইউজ করে রিজার্ভ ড্রাগ হিসাবে ফার্স্ট লাইন ড্রাগগুলোকে ইউজ করা হয় না সেকেন্ড লাইন ড্রাগগুলোকে ইউজ করা হয় টিবি ট্রিটমেন্ট করার সময়? তাহলে রিজার্ভ ড্রাগ হিসাবে কাদেরকে ইউজ করা হয়? সেকেন্ড লাইন ড্রাগগুলোকে ইউজ করা হয়। তো ফার্স্ট লাইন ড্রাগ কী কী আছে? আইসোনিয়াজাইড যাকে শর্ট ফর্মে এইচ লেখা হয়, রিফাম্পিসিন যাকে শর্ট ফর্মে আর লেখা হয়, পাইরিজিনামাইড যাকে শর্ট ফর্মে জেড লেখা হয়, দেন ইথামবিউটল যাকে শর্ট ফর্মে ই লেখা হয়, দেন স্টেপটোমাইসিন যাকে শর্ট ফর্মে এস লেখা হয়। এই শর্ট ফর্মগুলো এইচ, আর, জেড, ই, এস ভালো করে মনে রাখতে হবে, কারণ যে ড্রাগ রেজিমেন্ট আছে ডটস থেরাপিতে সেখানে এইভাবেই মেনশন করা হয়, পুরো নাম ড্রাগের পুরো নামটাকে মেনশন করা হয় না, শর্ট ফর্মে লেখা হয়। তো রিফাম্পিসিনের তো আর, ইথামবিউটলের ই, স্টেপটোমাইসিনের এস, শুধু পাইরাজিনামাইডের পি না হয়ে জেড, আর আইসোনিয়াজাইডের আই না হয়ে এইচ, একটু ভালো করে খেয়াল রাখবে। সেকেন্ড লাইন ড্রাগ কী কী আছে? সাইক্লোসেরিন, ক্যানামাইসিন, ইথিওনামাইড, প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড যাকে শর্ট ফর্মে কী বলা হয়? পাস। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ, বিভিন্ন প্রিভিয়াস আর কোশ্চেন পেপার দেখতে হবে যে পাস এর ফুল ফর্ম কি, প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, বা পাস কোন ট্রিটমেন্ট ইউজ করা হয়, বা পাস ফার্স্ট লাইন ড্রাগ না সেকেন্ড লাইন ড্রাগ। দেন থায়োঅ্যাসিটাজোন, প্রোথিওনামাইড, এরা হচ্ছে সবাই সেকেন্ড লাইন ড্রাগ, এরা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। অ্যাকর্ডিং টু তাদের ক্লিনিক্যাল ইউটিলিটির উপর বেস করে টিবিকে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে ড্রাগকে। এরপর আমরা পড়ব যে এই ড্রাগগুলোর মেকানিজম কী, প্রতিটা ড্রাগ তুলব এবং তাদের স্পেসিফিক মেকানিজম কী, তারা কীভাবে কাজ করে, এবং তাদের কী কী অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান আছে, কী কী কন্ট্রাইন্ডিকেশান, এ সমস্ত মেন কিছু পয়েন্ট এক্সাম স্পেসিফিক সেগুলো ডিসকাস করব। তো ফার্স্ট যে ড্রাগটা আছে সেই ড্রাগটার নাম হচ্ছে আইসোনিয়াজিড, যাকে কেমিক্যালি কী বলা হয়? আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, INH, আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, INH, আর শর্ট ফর্মে কী বলা হয় বলেছিলাম? H। এই আইসোনিয়াজাইড কী করে? ইট ইনহিবিট দ্য সিনথেসিস অফ মাইকোলিক অ্যাসিড which are important unique fatty acid component of mycobacterial cell wall। তাহলে মাইকোলিক অ্যাসিড কি? একটা ইম্পর্টেন্ট ইউনিক কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? মাইকোব্যাকটেরিয়াল সেল ওয়াল। টিবির যে পজিটিভ অর্গানিজম তার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর মাইকোব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়া এদের মধ্যে ডিফারেন্টটা কোথায়? মাইকোব্যাকটেরিয়ামের বডিতে আর ব্যাকটেরিয়ার বডিতে কী এমন আলাদা জিনিস হয়ে গেছে, স্ট্রাকচারের কী পরিবর্তন হয়েছে যার জন্য এদেরকে মাইকোব্যাকটেরিয়াম বলা হয়
আর ওইটাকে ব্যাকটেরিয়া বলা হয়। অলরেডি ডিসকাস করেছি ব্যাকটেরিয়াও দু টাইপের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভের ক্ষেত্রে আর নেগেটিভের ক্ষেত্রে বোথের ক্ষেত্রেই পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে, কিন্তু নেগেটিভ যে সমস্ত ব্যাকটেরিয়া আছে গ্রাম নেগেটিভ তাদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন ছাড়াও একটা লিপোপ্রোটিন এবং লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে। সেরকম মাইক্রোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, তাদের সেল ওয়ালেও পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে, কিন্তু পেপটাইডোগ্লাইকেন ছাড়াও সেল ওয়ালে আলাদাভাবে প্রেজেন্ট থাকে মাইকোলিক অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়াতে প্রেজেন্ট থাকে না, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ামের সেল ওয়ালে প্রেজেন্ট থাকে। কি প্রেজেন্ট থাকে? মাইকোলিক অ্যাসিড। এইটাই মাইকোলিক অ্যাসিডটাই মাইক্রোব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করে দিয়েছে। বুঝা গেল? তো আইসোনেজেট কী করে? এই মাইকোলিক অ্যাসিডকেই ইনহিবিট করে, ইনহিবিট দ্য সিনথেসিস অফ মাইকোলিক অ্যাসিড। মাইকোলিক অ্যাসিডের সিনথেসিসকে ইনহিবিট করে দেয়। আর মাইকোলিক অ্যাসিড কি? একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ সেল ওয়াল, মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল। মানে সেল ওয়াল তৈরি করতে গেলে মাইকোলিক অ্যাসিড লাগবেই, কিন্তু আইসোনেজেট কী করছে? এই মাইকোলিক অ্যাসিডটাকে ইনহিবিট করে দিচ্ছে, মানে মাইকোলিক অ্যাসিড যে তৈরি হয় সেই তৈরির প্রসেসটাকে ইনহিবিট করে দিচ্ছে। তার মানে কি? মাইকোলিক অ্যাসিড তৈরি হতে পারছে না। আর মাইকোলিক অ্যাসিড যদি না তৈরি হয়, সেল ওয়াল কীভাবে তৈরি হবে? সেল ওয়াল তৈরি হতে পারবে না, কারণ সেল ওয়াল তৈরি করতে গেলে মাইকোলিক অ্যাসিডই লাগবে, আর মাইকোলিক অ্যাসিড নেই, তাহলে সেল ওয়াল তৈরি হবে কী করে? তো সেল ওয়াল যখন তৈরি হবে না, সেল ওয়াল কী হবে? মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল ড্যামেজ হবে। আর সেল ওয়াল ড্যামেজ হলে কী হবে? কিল হয়ে যাবে, মারা যাবে। এইভাবেই মেকানিজম অ্যাকশন শো করে আইসোনেজাইড। ইনহিবিট দ্য সিনথেসিস অফ মাইকোলিক অ্যাসিড হুইচ আর ইম্পর্টেন্ট ইউনিক ফ্যাটি অ্যাসিড কম্পোনেন্ট অফ মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল। দ্য টু টাইপ জিন INHA এবং KASA হুইচ ফাংশন অন মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। যে INHA এবং KASA এরা কি করে? মাইকোলিক অ্যাসিড তৈরিকে হেল্প করে। INHA এবং KASA এই দুটো জিন এরা কি করে? মাইকোলিক অ্যাসিড তৈরিতে হেল্প করে। আর আইসোনাইজেট কি করে? এই দুটো জিনকেই ইনহিবিট করে মেনলি। আর এই দুটো জিন ইনহিবিট হলে কি হবে? মাইকোলিক অ্যাসিড তৈরি হতে পারবে না। আর মাইকোলিক অ্যাসিড যদি না তৈরি হয়, সেল ওয়ালও তৈরি হতে পারবে না। আর সেল ওয়াল যদি না হয়, সেল ওয়াল ড্যামেজ করবে, আলটিমেটলি কিল হয়ে যাবে, যেটা অলরেডি বললাম। তাহলে কি হচ্ছে? যার ফলে কি হচ্ছে? স্টপ দ্য সিনথেসিস অফ মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল ফাইনালি কজ ডেথ অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যার কারণে কি হচ্ছে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ডেথ হয়ে যাচ্ছে। বুঝে গেল? কি কি অ্যাডভার্স এফেক্ট শো করে? আইসোনেজেট কোন কোন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে? মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আইসোনেজেট কজ নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম, পেরিফেরাল নিউরোপ্যাথি। আইসোনেজেট কী কজ করে? পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে। এই জন্যে আইসোনেজেটের সাথে ভিটামিন B6, যার কেমিক্যাল নেম কি? ভিটামিন B6কে বলা হয় পাইরিডক্সিন, কম্বিনেশনে প্রেসক্রাইব করা হয়। ভিটামিন B6কে কম্বিনেশনে প্রেস করা হয় এই জন্যে। বোঝা গেল? তাহলে আইসোনেজেট কি অ্যাডভার্স ড্রাগ শো করে? পেরিফেরাল নিউরোপ্যাথি। এই জন্যে কম্বিনেশনে কী দেওয়া হয়? ভিটামিন B6। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ, আইসোনেজেট ভিটামিন B6 এর পরিমাণ বডিতে ডিক্রিজ করে দেয়, যার কারণে এই পেরিফেরাল নিউরোপ্যাথি হয় অ্যাকচুয়ালি। ওই কারণে এদের লেভেল মেনটেন করার জন্য সাপ্লিমেন্ট হিসাবে একসাথেই আইসোনেজেটের সাথেই ভিটামিন B6কে প্রেসক্রাইব করা হয়, যার কেমিক্যাল নেম পাইরক্সিন। দেন কি? বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, একাডেমিক, বিভিন্ন কম্পিটিটিভ, জিলেট, বিভিন্ন পরীক্ষায়। দেন কি? আইসোনেজেট কজড
সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আইসোনাইজেট কী কজ করে? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, জিলেট 2019 এর এমসিকিউ। আইসোনাইজেট কী কজ করে? সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি? যে আরবিসির যে প্রিকোসার সেল যেটাকে বলে রেটিকিউলোসাইট, সেখানে আমাদের আয়রনের পরিমাণ বাড়িয়ে দেয়, আর যার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাকভাবে তৈরি হয় না। আর যা হিমোগ্লোবিন না থাকলে আমরা জানি আরবিসির যে ফাংশন সেটাও ঠিকঠাকভাবে হতে পারে না, যেটা একটা অ্যানিমিয়ার টাইপ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আর কি কজ করে? হেপাটোটক্সিসিটি, মানে কি? লিভার রিলেটেড প্রবলেম, লিভার রিলেটেড প্রবলেম কজ করতে পারে আইসোনাইজাইড। বুঝা গেল? মোস্ট ফ্রিকুয়েন্টলি খুবই ইম্পর্টেন্ট অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন আইসোনাইজাইডের। ড্রাগ ইন্টারাকশান, কী কী ইন্টারাকশান দেখা যায়? আইসোনাইজাইড অ্যান্টাসিড ইনহিবিট দ্য অ্যাবজর্পশন অফ আইসোনাইজাইড। তাহলে যে সমস্ত অ্যান্টাসিড আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলো, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, যে সমস্ত অ্যান্টাসিড আছে, সেই অ্যান্টাসিড আইসোনাইজাইডের সাথে দেওয়া চলবে না। তাহলে কী হবে? আইসোনাইজাইডের অ্যাবজর্পশান ইনহিবিট হবে। আর যদি অ্যাবজর্পশানই না হতে পারে, ড্রাগ তো ফাংশনই করবে না, কারণ অ্যাবজর্পশান, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর সে মেকানিজম শো করবে, তারপর মেটাবলিজম হবে, তারপর এক্সক্রিশন হবে। আমরা পড়েছি ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স। দেন কি? আইসোনাইজাইড ইনহিবিট ফেনিটোয়েন, কার্বামাজেপিন, ডায়াজেপাম, থিওফাইলিন, ওয়ারফেরিন মেটাবলিজম বাই ইনহিবিটিং দ্য মাইক্রোজোমাল এনজাইম। আইসোনাইজাইড কি? একটা এনজাইম ইনহিবিটর ড্রাগ, এনজাইম ইনহিবিটর। এনজাইম ইনহিবিটর বলতে কোন এনজাইম? মাইক্রোজোমাল এনজাইম, সাইটোক্রোম 450 মাইক্রোজোমাল এনজাইমস। এই মাইক্রোজোমাল এনজাইমের কাজ কি? এ ড্রাগের মেটাবলিজমে হেল্প করে। আর আইসোনাইজেড কী করে? এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। আর এনজাইম কী করে? ড্রাগের মেটাবলিজমে হেল্প করে। আর যদি এনজাইমটা যদি না থাকে, তাহলে ড্রাগের মেটাবলিজম হতে পারবে না। এনজাইমটাই মেটাবলিজম হেল্প করে, এনজাইমটাই নেই, তাহলে মেটাবলিজম কী করবে ড্রাগের? আর ড্রাগ মেটাবলিজম হতে পারবে না। ড্রাগ যদি মেটাবলিজম না হতে পারে, ড্রাগ যদি বডিতে রয়ে যায় লং টাইমের জন্য, বিভিন্ন টক্সিসিটি কজ করতে পারে, খুবই খারাপ। তো আইসোনাইজাইড কী করে? যেহেতু একটা এনজাইম ইনহিবিটর ড্রাগ, এ আদার ড্রাগের মেটাবলিজমকে ইনহিবিট করে দেয়। বিশেষ করে এই ওয়ারফেরিন আর ফেনিটোয়েন রিলেট দিয়ে এমসিকিউ কোশ্চেন দেখা যায় পরীক্ষায়, যে আসলে ইনহিবিট দ্য মেটাবলিজম অফ, বিভিন্ন অপশান দিয়ে দিল ড্রাগের, সেখানে হয়তো ফেনিটোয়েন আছে, তাহলে ফেনিটোয়েন আমাকে মার্ক করতে হবে। দেন পিএস এর ফুল ফর্ম কী বলেছি? প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কি করে? ইনহিবিট আইসোনাইজাইড মেটাবলিজম অ্যান্ড প্রোলং দ্য টি হাফ। বুঝা গেল? এক্সট্রা পয়েন্ট। তো এই গেল ডিটেলস অ্যাবাউট আইসোনাইজাইড। তাহলে আইসোনাইজাইড কি? একটা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যে কী করে? ইনহিবিট করে মাইকোব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট মাইকোলিক অ্যাসিডকে। আর মাইকোলিক অ্যাসিড কীভাবে তৈরি হয়? দুটো জিন হেল্প করে মাইকোলিক অ্যাসিড তৈরি করতে। সেই দুটো জিনের নাম কি? INHA KASA। এই দুটো জিনকে যদি ইনহিবিট করে দেয়, তাহলে মাইকোলিক অ্যাসিড তৈরি হবে না। আর মাইকোলিক অ্যাসিড যদি না তৈরি হয়, সেল ওয়ালই তৈরি হবে না। আর সেল ওয়াল যদি না তৈরি হয়, সেল ড্যামেজ হবে। আর সেল ড্যামেজ হলে ব্যাকটেরিয়াটা মারা যাবে। সেই কাজটা আইসোনাইজাইড এখানে পারফর্ম করে। এর কি কি অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আছে বললাম? এ শো করে পেরিফেরাল নিউরোপ্যাথি, একটা নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম। এই জন্য এর সাথে কম্বাইন্ডে ভিটামিন B6কে দেওয়া হয়, যার কেমিক্যাল নেম পাইরিডক্সিন। আইসোনাইজাইড পাইরিডক্সিনের পরিমাণ বডিতে কমিয়ে দেয়। এই জন্য অ্যাকচুয়ালি নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম হয়, কারণ ভিটামিন B6 এর পরিমাণ কমে গেলে বিভিন্ন নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম স্টার্ট হয়। এই কারণে সাপ্লিমেন্ট হিসাবে আইসোনাইজাইডের সাথে ভিটামিন B6কে প্রেসক্রাইব করা হয়। আর কি কজ করে? আইসোনাইজাইড কজ করে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আর এটা মোস্টলি হেপাটোটক্সিক ড্রাগ, মানে লিভার
ড্যামেজ কজ করতে পারে। কী কী ড্রাগ ইন্টারাকশান আছে, বিভিন্ন যে অ্যান্টাসিড আমরা ইউজ করি সেটা সিস্টেমিক হতে পারে, নন সিস্টেমিক হতে পারে, তারা কি করে আইসোনাইজেটের অ্যাবজর্পশনকে ইনহিবিট করে দেয়, মানে অ্যাকশনকে ডিক্রিজ করে দেবে। আর আইসোনাইজেট কি একটা এনজাইম ইনহিবিটর ড্রাগ, সাইটোক্রোম যে 450 মাইক্রোজোমাল এনজাইম তাকে ইনহিবিট করলে কি হবে, আদার ড্রাগের মেটাবলিজম এফেক্ট হবে, যেমন ফেনিটয়েন, ওয়ারফেরিন, ডায়াজেপাম, থিওফাইলিন এটসেট্রা। আর আইসোনাইজেট কি করে, আমাদের যে প্যারামাইনোস্যালিসাইলিক অ্যাসিড যে সেকেন্ড লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আছে, সে কী করে আইসোনাইজেটের মেটাবলিজমকে আবার ইনহিবিট করে। মেটাবলিজম ইনহিবিট হওয়া মানে কি, ড্রাগটা বডিতে বেশি সময়ের জন্য থাকবে, এক্সক্রিট হতে পারবে না, তার মানে কি ড্রাগের যে ডিউরেশন অফ অ্যাকশন সেটা ইনক্রিজ করছে। বুঝলো, এই ছিল। নেক্সট ড্রাগ কি, রিফাম্পিন বা রিফাম্পিসিন, যাকে শর্ট ফর্মে কী বলা হয়, আর বলা হয়, রিফাম্পিন বা রিফাম্পিসিন। ইটস বিলংস টু অ্যানসামাইসিন ক্লাস, এর কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে অ্যানসামাইসিন। বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করে, তাই এখানে মেনশন করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, মানে ইম্পর্টেন্ট। ইটস বিলংস টু অ্যানসামাইসিন ক্লাস, অবটেন্ড ফ্রম স্টেপটোমাইসিস মেডিটেরিয়ানি, স্টেপটোমাইসিস মেডিটেরিয়ানি থেকে অবটেন্ড হয় আমাদের রিফাম্পিসিন। এর মেকানিজম অ্যাকশন কি, রিফাম্পিসিন বাইন্ডস উইথ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ polymerase enzyme and block its polymerization function, which further inhibit mycobacterial RNA synthesis, protein synthesis process. It is a bactericidal and tuberculocidal action. কি বললাম, আমাদের যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, সেই প্রসেসকে কী বলে, সেই প্রসেসকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশন প্রসেসে কোন এনজাইম কাজ করে, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, একে শর্ট ফর্মে আরএনএ পলিমারেজও বলা হয়। ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ, যেখানে কি হয়, ফ্রম ডিএনএ টু আরএনএ তৈরি হয়, যার প্রসেসের নাম কি, ট্রান্সক্রিপশন। অলরেডি আমরা জানি, পড়েছি। তো রিফাম্পিসিন কি করে, রিফাম্পিসিন এই ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, এই এনজাইমটাকে। আর এই এনজাইমটা কি কাজ করছিল, ডিএনএকে আরএনএতে তৈরি করছিল। যদি এই এনজাইমটা ইনহিবিট হয়ে যায়, তাহলে কি হবে, ডিএনএ থেকে আর আরএনএ তৈরি হতে পারবে না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারবে না। আর আরএনএ যদি না তৈরি হয়, কি হবে, প্রোটিন তৈরি হবে না। আমরা পড়েছি কীভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, টেট্রাসাইক্লিনে অ্যামাইনো অ্যাগ্লিগেশন অ্যান্টিবায়োটিকে পড়েছি কীভাবে প্রোটিন তৈরি হয়, দেখে নিতে পারো ওই লেকচার যদি ডিটেলস জানতে চাও কীভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো যদি ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এই এনজাইমটা ইনহিবিট হয়ে যায়, তাহলে প্রোটিন কীভাবে তৈরি হবে, কারণ আরএনএ তৈরি হচ্ছে না। আরএনএ যা তৈরি না হলে প্রোটিন তৈরি হবে না, কারণ আরএনএই প্রোটিন তৈরিতে হেল্প করে। আরএনএর টাইপ আছে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, কীভাবে প্রোটিন তৈরি করে জানি আমরা, প্রোটিনই তৈরি হতে পারবে না। আর প্রোটিন যদি না তৈরি হতে পারে, কী হবে, ব্যাকটেরিয়া সারভাইভই করতে পারবে না। যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, সে কী করবে, সারভাইভ করতে পারবে না। তার বিভিন্ন সেলুলার ফাংশন, তার বিভিন্ন এনজাইম, তার বিভিন্ন সেলুলার স্ট্রাকচার, বিভিন্ন রকম যে ফাংশন, মেটাবলিক ফাংশন, সেগুলো পারফর্ম হতে পারবে না। তার জন্য কী হবে, ব্যাকটেরিয়াটা মারা যাবে। তার কী হবে, সাইডাল অ্যাকশান শো করে। সাইডাল মানে কি, পুরোপুরি মেরে দেওয়া। এই ফাংশনটাই শো করে আমাদের রিফাম্পিসিন বা রিফাম্পিন। বুঝা গেল, রিফাম্পিন মেনলি এক্সক্রিটেড ইন বাইল মোস্ট ফ্রিকুয়েন্টলি এবং ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আইসোনাইজেটে কিন্তু লিখিনি কীভাবে এক্সক্রিট হয়, মেনলি এক্সক্রিট কীভাবে হয়, ইউরিনের থ্রুতে এক্সক্রিট হয়। এখানে লিখেছি বাইল, মানে এক্সেপশনাল,
কিছু যেমন বাইল, এখানে রিফাম্পিসিন বাইলের থ্রুতে এক্সক্রিট হয়, কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন আমাদের লিথিয়াম কার্বনেট ড্রাগ আছে, সে স্যালাইভার থ্রুতে এক্সক্রিট হয়। তো যেগুলো আলাদা সেগুলোই পড়বো, কেন যেগুলো বাকি সব বিভিন্ন ইউরানি প্রসেসের থ্রুতে এক্সক্রিট হয়, জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটে ওখান দিয়ে ফিল্টার হয়ে এক্সক্রিট হয় বাকিটা। কিন্তু রিফাম্পিসিন কি বাইলের থ্রুতে এক্সক্রিট হয়, মোস্ট ইম্পর্টেন্ট এই জন্যে। এর কী কী অ্যাডভার্স এফেক্ট আছে? হেপাটাইটিস মানে সে লিভার রিলেটেড প্রবলেম, কিউটেনিয়াস ফ্লুসিং, রেডনেস, ওয়েটারিং অফ আই, ফ্লু লাইক সিমটম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনে দেখা যায়, সেটা কি রিফাম্পিসিন ইম্পার্টস অ্যান অরেঞ্জ রেড কালার বডি ফ্লুইড, ইউরিন, সোয়েট, টিয়ার এবং আদার্স সিক্রেশন। আমাদের যে বডি থেকে যে সমস্ত ফ্লুইড সিক্রেশন হয়, সেটা ইউরিন হোক, সোয়েট হোক, টিয়ার হোক, তাদেরকে কী করে দেবে? অরেঞ্জ রেড কালারের করে দেবে, ডিসকালারেশন কজ করবে, বডি ফ্লুইডকে ডিসকালারেশন কজ করে। যদি বলে কোন ড্রাগ বডি ফ্লুইডকে ডিসকালারেশন কজ করে, পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার কী হবে? রিফাম্পিসিন, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ বিভিন্ন এক্সামে, মনে থাকবে। নেক্সট কি আদার ইউজেস অফ রিফাম্পিসিন। রিফাম্পিসিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি। রিফাম্পিসিন, ড্যাপসন আর ক্লোফাজেমিন মাল্টি ড্রাগ থেরাপি চলে লেপ্রোসি। যখন লেপ্রোসি পড়বো তখন ডিটেলসে পড়বো। আপাতত কি যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কোশ্চেন যে কোন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করা হয়, তাহলে অ্যান্সার কী হবে? রিফাম্পিসিন। রিফাম্পিসিন ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, লেপ্রোসি ট্রিটমেন্টেও ইউজ করা হয়। দেন কি ইম্পর্টেন্ট পয়েন্ট, রিফাম্পিসিন ইনহিবিট দ্য এফেক্ট অফ ওরাল কন্ট্রাসেপটিভ। রিফাম্পিসিন কী করে? ওরাল কন্ট্রাসেপটিভের এফেক্টকে ইনহিবিট করে দেয়। বুঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট আমাদের রিফাম্পিসিন। নেক্সট ড্রাগের নাম কি? পাইরাজিনামাইড। পাইরাজিনামাইড, যাকে শর্ট ফর্মে কী বলা হয়? জেড। ইট ইজ কেমিক্যালি রিলেটেড টু নিকোটিনামাইড। ইট ইজ এ প্রোড্রাগ। প্রোড্রাগ কাদেরকে বলে? যারা বডির বাইরে ইনভেট্রোতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ইনভেট্রো কন্ডিশনে ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে এবং বডিতে গেলেই অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হয়, বিভিন্ন এনজাইমের থ্রুতে তারা অ্যাক্টিভে কনভার্ট হয় এবং সেই অ্যাক্টিভ মেটাবোলাইটটাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে। অ্যাক্টিভ যে মেটাবোলাইট সেইটাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে। ড্রাগটার কোনো এই পাইরাজিনামাইড দেখতে পাচ্ছি, এর কোনো কিন্তু ফাংশন নেই। এই যে বডিতে যাচ্ছে, যে এখন দেখতে পাচ্ছ এই পাইরাজিনোইক অ্যাসিড, এরই ফাংশন আছে, ফার্মাকোলজিক্যাল ফাংশন। পাইরাজিনামাইডের ফাংশন নেই। তাহলে প্রোড্রাগ কাদেরকে বলে? যারা ইনভেট্রো কন্ডিশনে ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে এবং বডিতে যাওয়ার পর, ইনভিভো কন্ডিশনে যাওয়ার পর বিভিন্ন এনজাইম, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানের থ্রুতে তারা অ্যাক্টিভ মেটাবোলাইটে কনভার্ট হয় এবং সেই অ্যাক্টিভ মেটাবোলাইটটাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে, তাদেরকে বলা হয় প্রোড্রাগ। তাহলে পাইরাজিনামাইড একটা প্রোড্রাগের এক্সাম্পল। সে কী হয়? ইটস কনভার্ট পাইরাজিনোইক অ্যাসিড। পাইরাজিনোইক অ্যাসিডে কনভার্ট হয় বাই দ্য এনজাইম পাইরাজিনামিডেজ। পাইরাজিনামিডেজ এনজাইমের প্রেজেন্টে পাইরাজিনামাইড কী হয়? পাইরাজিনোইক অ্যাসিডে কনভার্ট হয়। এই পাইরাজিনোইক অ্যাসিড কী করে? ইট ইনহিবিট ব্যাকটেরিয়ার মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। এই পাইরাজিনোইক অ্যাসিড ব্যাকটেরিয়ার মাইকোলিক অ্যাসিডের সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে দেয়। বুঝা গেল? কজ সেল ড্যামেজ অফ মাইকোব্যাকটেরিয়ার, কজ সেল ড্যামেজ অফ মাইকোব্যাকটেরিয়াম। কারণ কি মাইকোলিক অ্যাসিড কি বললাম? মাইকোব্যাকটেরিয়ার সেলুলার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, আমরা পড়লাম আয়োসোনেট পড়ার সময়। তাহলে মাইকোলিক অ্যাসিডকে যদি সিনথেসিসকে ইনহিবিট করে দেয়, সেল ওয়ালও ড্যামেজ হবে, যেই কাজটাই আমাদের পাইরাজিনামাইড কজ করছে। বাই কিলিং দ্য রেসিডিউলার ইন্ট্রাসেলুলার ব্যাসেল, ইট ইজ এ গুড স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি। যে আরও বিভিন্ন যে সেলুলার ব্যাকটেরিয়া আছে তাদেরকেও নষ্ট করে দেয়, আদার্স বিভিন্ন ব্যাকটেরিয়াকেও এরা নষ্ট করে দিতে পারে, ক্লিং করে দিতে পারে। তো এই কারণে এদের কী বলা হয়? স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হ্যাভিং গুড স্টেরিলাইজিং অ্যাক্টিভিটি? অ্যান্সার কী হবে? পাইরাজিনামাইড। বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করে, মেনশন করে দিলাম। এর কী কী অ্যাডভার্স এফেক্ট আছে? লিভার ডায়াসফ্যাকশন কজ করে। দেন কি হাইপার ইউরেসিমিয়া ইজ রিলেটেড টু কমন ইজ ডিউ টু ইনহিবিটিং ইউরিক অ্যাসিড সিক্রেশন
ভায়া কিডনি টিউবুলস। গাউট কেন কার? যদি ইউরিক অ্যাসিড যদি বডি থেকে এক্সক্রিট হতে না পারে ভায়া ইউরিন কিডনির থ্রুতে, তাহলে কি হবে? ইউরিক অ্যাসিড বডিতে প্রেজেন্ট হয়ে যাবে। তার মানে কি বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে, যাকে কি বলা হয় হাইপার ইউরেসিমিয়া। আর ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে ইনক্রিজ করলে কি হবে? সেই ইউরিক অ্যাসিড বিভিন্ন জয়েন্ট পোর্শনে যে স্টোর হবে। কি ফর্মে স্টোর হয়? সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয় বিভিন্ন জয়েন্ট পোর্শনে। তার ফলে বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেশন হয়, পেন হয়, সেই কন্ডিশনকে কি বলা হয়? গাউট বলা হয়। আমরা গাউট পড়ার সময় পড়বো ডিটেলসে গাউট কি, কোন ড্রাগ ইউজ করা হয়। তো পাইরাজিনামাইড সেই কাজটাই করে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে ইনক্রিজ করে দেয়। আর ইউরিক অ্যাসিড ইনক্রিজ হলে কি হবে? হাইপার ইউরেসিমিয়া হবে, যে কন্ডিশনকে কী বলা হয়? গাউট বলা হয়। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ কজ গাউট, অ্যান্সার কী হবে? পাইরাজিনামাইড। তো আজকে আমরা 3টে ড্রাগ পড়লাম, আইসোনাজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড। নেক্সট ভিডিওতে আমরা বাকি সমস্ত ড্রাগ, তার সাথে ডটস থেরাপি এবং রিলেটেড এমসিকিউ, বিভিন্ন রিসেন্ট বিভিন্ন এক্সামে এই টিউবারকুলোসিসের উপর বেস করে যে সমস্ত কোশ্চেন দেখা গেছে সেগুলো আলোচনা করব। তো আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। জয় হিন্দ।